একটা ভালো বইয়ের মানুষকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে। সত্যি সময় কত দ্রুত চলে যায়, তাই না? দেখতে দেখতে 2023-এর অন্ত ঘটল, আসতে চলেছে 2024। আজ যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে 2023 সুখে দুঃখে অনেক মুহূর্ত নিয়ে কেমন করে কেটে গেছে 365টা দিন। আর এই 365টা দিনে আমাদের জীবনযাপনের সঙ্গী ছিল আমাদের প্রিয় বন্ধু, আমাদের বই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনার বই সংক্রান্ত ভিডিও দেখতে ভালো লাগে, বই সংক্রান্ত আড্ডা শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আপনার পছন্দ মতো কন্টেন্ট নিয়ে আসার। আজকের ভিডিওটা হচ্ছে আমার 2023-এ পড়া সেরা কিছু বই নিয়ে। এই চয়েসটা করা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, কারণ 2023 আমার জন্য খুব একটা সহজ ছিল না। 2023-এ আমি হারিয়েছি অনেক কিছু, আবার প্রফেশনাল দিক থেকে অনেক রকমের পরিবর্তন এসেছে এবং যার ফলে বই পড়ার সময় আমার কাছে সেরকম ছিল না। তার মধ্যে থেকেও সময় চুরি করে কিছু বই আমি পড়েছি এবং যে কটা বই পড়তে পেরেছি খুবই সামান্য, এবং তার মধ্যে বেস্ট বই বাছা 2023-এ সেটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট একটা কাজ। এবং তা সত্ত্বেও, যেহেতু আগের বছরও আমি এই ভিডিওটা করেছিলাম, আমি কিছু বই যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়েছে গোটা বছরে পড়া বইগুলোর মধ্যে, এবং যে বইগুলো আমি পড়ে খুবই আনন্দ পেয়েছি এবং আমার খুব কঠিন সময়ে যারা আমার বন্ধুর মতো পাশে ছিল, সেই কটা বই নিয়ে আজকে আমি কথা বলবো। আমার কাছে অনেক কটা বই রয়েছে এবং যেহেতু গোটা বছর জুড়ে পড়া বইয়ের এটা একটা লিস্ট, তো এই বইগুলো সম্বন্ধে আমার চ্যানেলে আগেও আমি বিস্তারিতভাবে কথা বলেছি। কখনো একটা বইয়ের রিভিউ করেছি, কখনো অনেক কটা বই রেকমেন্ডেশনের মধ্যে এই বইগুলোর নাম এসেছে এবং এই বইগুলো নিয়ে কথা বলেছি। বিশেষ করে যে বইগুলোর রিভিউ আমি করেছি সেই বইগুলো নিয়ে আমি বেশি কিছু তাই আর বলবো না, আবার রিপিটেশন হয়ে যাবে সেটা, এবং ভিডিও লেন্থও অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমি যেটা করব, আপনি যখন ভিডিওটা দেখবেন আপনি দেখতে পাবেন যে এই ওপরে এখানে আপনি লিঙ্ক দেখতে পাবেন, যে ভিডিওটা এই বইগুলোর ওপরে একদম বেস্ট। তো সেই ভিডিওগুলোর রেফারেন্স আমি দিতে যাব। তো আপনি যদি চান সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি সেটা মিস করে যান তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানেও আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। আমার দুখানা লিস্ট রয়েছে, প্লে লিস্ট, একটা ইংরেজি বই নিয়ে, একটা বাংলা বই নিয়ে। জরুরি ইনফরমেশন দেওয়ার পালা এবার শেষ। এবার চলে যাব চটপট বই নিয়ে আড্ডায়। আর 2023-এ পড়া আমার সেরা বইগুলো কি জানতে দেখতে থাকুন এই ভিডিওটা এন্ড অবধি। অনেক বাছার পরেও এই এত কটা বই রয়েছে যেগুলো আসলে গোটা বছরের সাপেক্ষে কিছুই নয়, তা সত্ত্বেও একটা ভিডিওতে ইনক্লুড করার পক্ষে একটু কঠিন। কিন্তু বইগুলো কিভাবে আমি সাজিয়েছি আমি নিজেও জানি না, যেটা চোখে পড়েছে সেটা আগে রেখেছি। তো পরপর বইগুলো নিয়ে কথা বলবো, আমিও জানি না কোন বইটার পরে কি আছে। প্রথম যে বইটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যখের ধন, হেমেন্দ্র কুমার রায়ের। এটা একটা শিশু সাহিত্য এবং এটা শিশু সাহিত্যের মধ্যে ক্লাসিক হিসেবে গণ্য হয়। এটা একটা অ্যাডভেঞ্চারের গল্প, বিমল আর কুমারের, ভীষণই এন্টারটেইনিং। ইভেন অ্যাডাল্ট হিসেবে পড়েও আমার কোথাও গিয়ে মনে হয়নি যে এটা মানে বালখিল্য বা এমন কিছু। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমার চ্যানেলে, প্লিজ লিঙ্কটা দেখুন। এই বইটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলেছি যে কেন এই বইটা একটা ক্লাসিক, এবং এটা শিশু সাহিত্যের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বুকস। আর আমি 2023-এ এটা পড়েছি, সবসময় রেকমেন্ড করব। দ্বিতীয় বইটা আমার ভীষণই প্রিয়, সেটা হচ্ছে বাণী বসুর 21শে পা।
এই বইটা আমি কলেজ স্টুডেন্টদের প্রচণ্ডভাবে রেকমেন্ড করতে চাই, কারণ বইটার টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে যৌবনে পা রাখার পর 21 বছর বয়সে পদার্পণ করে জীবনকে যে আমরা একটা নতুন সজীব চোখ দিয়ে দেখি, একটা নতুন পার্সপেক্টিভ থেকে জীবনকে দেখি, এবং সেই জীবনটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন লেখিকা এই গল্পে। এখানে আমরা কোনো একটি মানুষের গল্প দেখি না, অনেকগুলো আমাদের চরিত্র রয়েছে যারা প্রত্যেকেই কলেজ স্টুডেন্ট এবং প্রত্যেকেই সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছে এবং প্রত্যেকেরই জীবনে নিজস্ব নিজস্ব স্ট্রাগল রয়েছে, এবং তারা কিভাবে নিজেদের জীবনে এইসব স্ট্রাগলগুলোকে অতিক্রম করবে এবং জীবনের এই ইম্পর্টেন্ট সময় পরিবার, বন্ধু, ভালোবাসার মানুষ, ক্যারিয়ার, এই সব কিছুকে তারা কিভাবে ব্যালেন্স করবে, সেটা খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে রয়েছে। খুব ইন্সপায়ারিং হতে পারে যারা কলেজে উঠছো এবং যারা নতুনভাবে জীবনটাকে দেখতে চাইছো, তাদেরকে আমি নিশ্চয়ই রেকমেন্ড করব। আমার কলেজ লাইফের স্মৃতি এই বইটা পড়ে ফিরে এসছে, তো ডেফিনেটলি একটা রেকমেন্ডেশন। এবং বাণী বসু আমার প্রিয় লেখিকা, এখানে আরও একটা বাণী বসুর বইয়ের রেকমেন্ডেশন আছে, এবং সেটা কি বই সেটা আমি এখন বলবো না, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে হয় তার জন্য। কিন্তু 21 পা আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। পরের বইটা হচ্ছে আমার এবছরে পড়া সেরা ক্লাসিক, আর সেটা হচ্ছে সাহেব বিবি গোলাম বিমল মিত্রের। এটা সবচেয়ে বড় ক্লাসিক আমার মনে হয় আমি এবছর পড়তে পেরেছি এবং কমপ্লিট করতে পেরেছি, আর আমি ভীষণ খুশি অনেক দিন পরে আবার একটা ক্লাসিকের জগতে হারিয়ে যেতে পেরেছি এই বইটার জন্য। খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়কে এই বইটা ধরেছে, যখন ভারতে জমিদারির প্রথাটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, জমিদারির ভিত আস্তে আস্তে নড়ে যাচ্ছে, ব্রিটিশ সরকারের অর্থনৈতিক অবস্থাও সেরকম ভালো নয়। এই সময় এই যে জমিদার বংশের মানুষ যারা বংশ পরম্পরায় একটা সম্পদ ভোগ করে আসছেন এবং যারা একটা সমাজে প্রিভিলেজ ভোগ করে আসেন, তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনটা হচ্ছে এবং তারা কিভাবে সেটার সঙ্গে মানিয়ে নিতে পারছে। সাহেব বিবি গোলাম নামটা থেকেই বোঝা যাচ্ছে, সাহেব অর্থাৎ যারা ভূস্বামী, যারা জমিদার, এবং বিবি মানে যারা স্ত্রী, সেই সময়কার স্ত্রী চরিত্ররা, এবং গোলাম মানে হচ্ছে যারা ভৃত্যরা রয়েছে। এই যে তিনটে সামাজিক শ্রেণী, তাদের জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তিত সমাজ ব্যবস্থা, সেটাই রয়েছে। এবং এ তো গেল ক্রিটিক্যাল দিক, এমন এমন লেখা রয়েছে এখানে যা হৃদয়কে ছুঁয়ে যায়, এত অপূর্ব লাগে কিছু কিছু জায়গা এই বইটাতে, যে আমি নিজে প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছি কিছু কিছু জায়গায়। বিশেষ করে যে ছোট বউরানী আছেন, যিনি ছোট গিন্নি, তার চরিত্রটা, জবার চরিত্রটা, নারী চরিত্রগুলো যদিও আমরা এখানকার মূল পুরুষ চরিত্রের পার্সপেক্টিভ থেকে দেখি, তা সত্ত্বেও ভীষণই মর্মস্পর্শী একটা লেখা। এবং আমি চাইবো যে আপনারা সবাই প্লিজ এই ধরনের বড় ক্লাসিক একটু পড়ুন। নতুন বই তো আমরা পড়বই, কিন্তু কোথাও গিয়ে আমরা ক্লাসিককে একটু কখনো কখনো ইগনোর করি এবং ভাবি যে হয়তো পড়তে আমাদের ভালো লাগবে না, এত বড় বই, ডেসক্রিপটিভ বই। তো আমি আমার চ্যানেলে সব সময় সবাইকে এনকারেজ করি যে ক্লাসিক লেখা পড়ুন, সাহিত্যের একটা খনি ক্লাসিক লিটারেচার। আর যত আপনি ক্লাসিক পড়বেন তত বেশি এনরিচড হবেন পাঠক হিসেবে, এবং তত বেশি আপনি ব্যক্তি হিসেবেও অনেকটা বদলাবেন। আমার মনে হয় একটা ভালো বইয়ের মানুষকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে। তাই ডেফিনেটলি এনকারেজ করবো যে আরো ক্লাসিক পড়ুন 2024-এ। পরের যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো পূর্ণেন্দু পত্রীর ফেড ইন ফেড আউট। এটা একটা নন ফিকশন বই। এটা সিনেমা সংক্রান্ত কিছু আর্টিকেলস, কিছু প্রবন্ধ রয়েছে, খুবই ছোট ছোট প্রবন্ধ, এবং এটা একটা ছোট্ট বই, মাত্র কয়েকটাই প্রবন্ধ রয়েছে, কিন্তু প্রত্যেকটা লেখা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। যারা সিনেমা সম্বন্ধে আগ্রহী, সিনেমা নিয়ে পড়াশোনা করতে চান, বা সিনেমা সংক্রান্ত বই পড়তে যাদের ভালো লাগে, হলিউড নিয়ে যারা আগ্রহী এবং হলিউড সম্বন্ধে জানতে চান, তাদেরকে আমি বলবো এই বইটা পড়তে পারেন। এখানে খুব ভালো ভালো আর্টিকেলস রয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে আমরা যেগুলোকে ট্রিভিয়া বলি, অনেক অজানা গল্প রয়েছে ছবি তৈরি হওয়ার পেছনে। তো এটা পড়তে আপনাদের খুব ভালো লাগবে। আমি অনেক কিছু জেনেছি যেটা আমি আগে জানতাম না,
তো এটা আমি ক্যারি করতাম যখন আমি অফিস যেতাম, আর আমার খুব ভাল লেগেছে। এখানে একটা জন রেনোয়ার কোটও রয়েছে পেছনে, সেটা হচ্ছে অল টেকনোলজিক্যাল রিফাইনমেন্টস ডিসকারেজ মি। খুব সুন্দর একটা বইয়ের প্রচ্ছদ, আমার প্রচ্ছদটা খুব ভালো লেগেছিল বলেই আমি কিনেছিলাম, আর বইটাও অপূর্ব। পরে আমার কাছে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড পার্ট। এখান থেকে আমি অ্যাকচুয়ালি দুর্গ রহস্য রিড করেছিলাম। দুর্গ রহস্য নিয়ে আমার একটা রিলও রয়েছে। আমার ব্যোমকেশ নিয়ে নতুন করে কিছু বলার নেই, অল টাইম ফেভারিট ক্লাসিক। গোয়েন্দা গল্পকে ক্লাসিকের পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন মাত্র দুটো মানুষ আমার মতে, আগাথা ক্রিস্টি এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। খুব কম ডিটেকটিভ গল্পের ক্ষেত্রে এটা বলা যায় যে আমাদের দ্বিতীয়বার পড়তে ভালো লাগবে। ব্যোমকেশকে আমি এই জন্যই ক্লাসিক বলবো, কারণ বারবার ফিরে যেতে ভালো লাগে। শুধু হু ডান ইট বিষয়টা নয়, কি করেছে সেটা নয়, কিভাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজের গোয়েন্দা গল্পের মধ্যেও তৎকালীন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটটাকে প্রেজেন্ট করছেন এবং কিভাবে তিনি সেটাকে গল্পের সঙ্গে জুড়ে প্লটটাকে তৈরি করছেন, সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে পাঠক হিসেবে। এবং আমি সেই কারণে বলতে পারি যে আমি বারবার ব্যোমকেশ পড়তে পারবো, এবং এটা মনে থাকা সত্ত্বেও যে ঘটনাতে কি আসল অপরাধী, কে খুনি, আমার আবার পড়তে বইটা ভালো লাগবে। আমার মনে হয় সেখানেই কোনো লেখা ক্লাসিক হয়ে যায়। পরের বইটা হচ্ছে বিমল করের খড়কুটো। এটা একটা ছোট্ট নভেলাই। আমি এটা নিয়েও কিছুদিন আগেই বিস্তারিত একটা রিভিউ করেছি, সেটা প্লিজ দেখবেন। এই বইটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল থাকবে। এই বইটার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা রয়েছে, অদ্ভুত একটা মন খারাপ রয়েছে। আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারি না, প্রত্যেকবারই আমি সত্যি ভাষা হারিয়ে ফেলি কিভাবে এই বইটাকে বর্ণনা করব। ভালোবাসার রোম্যান্টিসিজমটা এত অপূর্বভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যে একটা ভয়, কষ্ট থাকে, সেটাও। এটা আমার প্রিয় বইগুলোর মধ্যে একটা হয়ে থাকবে সারা জীবন, শুধু 2023-এর নয়। আমি আমি বিমল করের লেখা ছোট গল্প পড়েছি, এই প্রথম আমি কোনো নভেলা পড়লাম, একটু লং ফরম্যাটে লেখা পড়লাম, এবং আমি সত্যিই মুগ্ধ। পরের বইটা হচ্ছে কৌশিক মজুমদারের সূর্য তামসী। আমি বোধহয় সবার শেষে সূর্য তামসী পড়ছি। এতদিন ধরে এত ভালো কথা শুনেছি, এত ভালো রিভিউ শুনেছি, আমি অনেক দিন ধরে বইটা পড়তে চেয়েছিলাম, এবং ফাইনালি আমি বইটা পড়েছি। এবং এত সুন্দর, এত ডিটেলড, ওয়েল রিসার্চ একটা লেখা। আজকের যুগে খুব কম লেখা নিয়ে আমি এটা বলতে পারি যে এতটাই ভালো ব্যালেন্সড একটা লেখা, যেখানে তথ্য দেওয়ার মধ্যে লেখক কখনো হারিয়ে ফেলছেন না মেন যে প্লটটার উত্তেজনা এবং সাসপেন্স, যেটা করা খুব কঠিন। কিছু কিছু রিভিউ আমি শুনেছি যারা বলেছেন যে এটা খুব বেশি তথ্য দেওয়া হয়ে গেছে লেখাটার মধ্যে। আমার একেবারেই মনে হয়নি। যে যে ইনফরমেশনগুলো লেখক দিয়েছেন সেগুলো কোনোটাই কমন ইনফরমেশন নেই, এবং সেগুলোর মধ্যে কোথাও নিজের লেখকের জাহির করার আমার মনে হয়নি কোনো টেন্ডেন্সি রয়েছে। বরং যে প্লটটা তিনি বলতে চলেছেন, যে লেখাটা নিয়ে তিনি বলছেন, সেটা বোঝার জন্য এবং সেটাকে পুরোপুরিভাবে এনজয় করার জন্য আমার মনে হয় আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা খুব দরকার। এবং যেহেতু সাধারণ পাঠক হিসেবে আমি ইতিহাসের ছাত্রী নই, এবং খুব ডিটেলে আমরা কলোনিয়াল হিস্ট্রি নিয়ে পড়াশোনা করিনি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থারও একটা দোষ যে আমরা কলোনিয়াল হিস্ট্রিকে খুব ভালোভাবে জানি না, এবং কলোনিয়াল হিস্ট্রির ইম্প্যাক্টটা যে শুধু কলকাতা কেন্দ্রিক নয়, সেটা যে কত জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ছোট ছোট জায়গাতে। এবং আর ভারত শুধুমাত্র ব্রিটিশ উপনিবেশ ছিল না, আরও অনেক দেশ থেকে, অনেক ইউরোপীয় দেশ ভারতের ওপর উপনিবেশ স্থাপন করেছিল, যেটা তো আমাদের বিস্মৃতির মধ্যেই চলে গেছে প্রায়। এবং সেটাকে একটা ডিটেকটিভ বইয়ের মধ্যে দিয়ে পড়বো কখনো ভাবিনি, কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি। কিছু কিছু বই পড়ে, বিশেষ করে নতুন বই পড়ে, যদি এরকম ফিল হয় যে এখনকার পাঠক হিসেবে গর্ব হয়, সেটা আমার এই বইটা পড়ে হয়েছে।
আর দুটো টাইম লাইন খুব সুন্দরভাবে ক্লিফ হ্যাঙ্গারে রেখে রেখে লেখক পরের পার্টে গেছেন, এবং বইটা এখানেই শেষ হয় না, এর দুটো পার্ট রয়েছে আরও, এবং আমি ওয়েট করতে পারছি না যে কখন আমি বাকি দুটো পার্ট পড়বো। আমি ওয়েট করতে পারছি না যে কখন এটা আমি পড়বো। সারা রাত জেগে এটা আমি ফিনিশ করেছি, এবং এত স্যাটিসফাইং একটা জায়গায় এসে এটা শেষ হয়েছে। আমার কোনো কমপ্লেন নেই। একটা ছোট ছোট প্রিন্টিং মিস্টেক আর একটা ছোট্ট একটা এরার রয়েছে, বাট সেটা এই বইটা যা অ্যাচিভ করেছে তার তুলনায় একদমই নেগলিজেবল। তো 100% আমি তো রেকমেন্ড করবো এই বইটা, এবং আমার মনে হয় এটা মডার্ন ক্লাসিক হতে চলেছে। এত সুন্দর একটা ইউনিভার্স তৈরি করেছেন। আমরা যারা আসলে ডিটেকটিভ লেখার পোকা, ডিটেকটিভ লেখা পড়তে ভালোবাসি, দেশি বিদেশি, তাদের জন্য এটা একটা ট্রিট আমি বলবো। নেক্সট রয়েছে ঝিলের ধারে বাড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এটা একটা অদ্ভুতুরে সিরিজের ছোট্ট বই। এই বছরে আমার মনে হয় 2-3টে অদ্ভুতুরে সিরিজের নভেলা আমি পড়েছি, কিন্তু আমার আপাতত মনে নেই, কারণ সর্বশেষ আমি ঝিলের ধারে বাড়ি পড়েছি। কোনটা এবছর পড়েছি, কোনটা অবছর পড়েছি একটু গুলিয়ে গেছে আমার, তাই আমি আর রিস্ক নিইনি। কিন্তু আমি বলবো আমার এই বইটা সবচেয়ে ভালো লেগেছে অনেকদিন পরে। পটাশপুরের জঙ্গলে আমার মনে হয় আমি এবছর পড়েছি। পটাশপুরের জঙ্গলের পরে ঝিলের ধারে বাড়ি অ্যাগেন ভীষণ 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 মজার একটা বই। অদ্ভুতুরের সিরিজ আমার কমফর্ট, আমার মতো অনেক পাঠকেরই কমফর্ট হয়তো, যে সবসময় দুটো কঠিন বইয়ের মাঝখানে আমি একটা করে অদ্ভুতুরের সিরিজের ছোট্ট বই পড়ি রিফ্রেশ হওয়ার জন্য, এবং আমি চেষ্টা করছি অদ্ভুতুরের সিরিজের সব বইগুলো কালেক্ট করার। আপাতত আমার কাছে আমার মনে হয় 12-13টা রয়েছে, সব কটা কালেক্ট করবো একদিন। যদি আপনারা মানে বই পড়ার অভ্যেস থেকে বেরিয়ে যান এবং এক সিটিংয়ে কোনো ছোট বই পড়তে চান, আমি বলবো অদ্ভুতুরের সিরিজ কিন্তু একটা ভালো অপশান এটার জন্য। নেক্সট হচ্ছে কাকে বলে নাট্যকলা, শম্ভু মিত্রের। এটা একটা নন ফিকশন বই। এই বইতে শম্ভু মিত্র আলোচনা করেছেন, এবং একটা জরুরি প্রশ্ন এই বইটায় লেখক তোলেন, যে নাটকের স্রষ্টাকে, যে অভিনেতা সে, যে নাটকটি লিখছে সে, বা যে আলো করছে, যে মঞ্চ তৈরি করছে সে, যে নির্দেশনা দিচ্ছে সে, অর্থাৎ নাটক একটা মিলিত প্রয়াস, অনেকগুলো শিল্পী অনেক শিল্পের সঙ্গে যুক্ত এক জায়গায় হয়ে একটা নাটককে মঞ্চস্থ করেন। তাই নাটকের ওনারশিপ, নাটকের সৃষ্টি নিয়ে কিন্তু একটা বিতর্ক থেকেই যায়, এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিভাগে নিজের সমস্ত নির্যাসটুকু দিয়ে, শিল্প সত্তার সমস্ত নির্যাসটুকু দিয়ে নাটককে মঞ্চস্থ করেন। তো এখানে যারা মঞ্চ অভিনয় সম্বন্ধে আগ্রহী এবং যারা থিয়েটার ভালোবাসেন তাদেরকে আমি বলবো যে এই বইটা পড়তে পারেন থিয়েটার সম্বন্ধে, এবং যারা অভিনেতা অভিনেত্রী হতে চান, নাটকে অভিনয় করতে চান, এবং যারা নাটকের অভিনয় নিয়ে আগ্রহী, তাদের জন্য আমি বলবো এই বইটা কিন্তু মাস্ট রিড। এই বইটা থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক রকমের প্রশ্নের মীমাংসা, অনেক রকমের কনফিউশন নিয়ে কথা বলেছেন শম্ভু মিত্র। বইটার অস্তিত্ব সম্পর্কে আমি একদম অবগত ছিলাম না, আমি আনন্দতে বইটা খুঁজে পাই। মাঝে মাঝে বই ঘাটতে ঘাটতে এরকম রত্ন সন্ধান পেয়েই যাই আমরা। এই ধরনের নন ফিকশন বইগুলো আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে, তাই অবশ্যই আমি রেকমেন্ড করব যে শম্ভু মিত্রের এই লেখাটা পড়বে। এরপর আসি আমার আর একটা প্রিয় বই এবছরে, সেটা হচ্ছে পাঞ্চাল কন্যা কৃষ্ণা বাণী বসুর। বলেছিলাম বাণী বসুর আর একটা বই আমার রেকমেন্ডেশনে আছে। এই সিরিজে অনেক কটা বই রয়েছে যেগুলো মহাভারতের ঐতিহাসিক চরিত্রগুলি নিয়ে করা, এবং সেই চরিত্রগুলোর পার্সপেক্টিভ থেকে মহাভারতের কিছু অংশ রিরাইট করা এবং কলোকিয়াল ভাষায় রিরাইট করা। খুব ইন্টারেস্টিং একটা ন্যারেটিভ স্টাইল বাণী বসু নিয়েছেন, যেটা এখনকার পাঠকদের সাথে খুব ভালোভাবে রেজোনেট করবে। এখনকার পাঠকরা খুব তাড়াতাড়ি রিলেট করতে পারবেন ভাষাটার সাথে। যখনই আমরা এই মহাভারত বা কোনো ঐতিহাসিক লেখা নিয়ে পড়ি, সবসময় ভাষা সহজ হয় না, এবং যেহেতু সেগুলো পুরোনো দিনের লেখা, সেগুলোর ভাষা মাঝে মাঝে কঠিন হয় এবং আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে এই মডার্ন রিটেলিংগুলো কিন্তু খুব মজার, এবং আর এই রিটেলিংগুলোতে বাণী বসু কিন্তু পুরো কাহিনীটা লেখেননি,
কিছু কিছু খণ্ডচিত্র তিনি নির্বাচন করে, যে খণ্ডচিত্রগুলোর মধ্যে আমাদের এই সব মূল চরিত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই ঘটনাগুলোই কিন্তু শুধু এই বইটাতে রয়েছে। এরকম এরকম আরও অনেকগুলো বই রয়েছে, এটাই আমি একমাত্র পড়েছি। আমি চাই সব কটা বই পড়তে। আমার খুব মজা লেগেছে এই কনসেপ্টটা। আর এটা দ্রৌপদীকে নিয়ে। দ্রৌপদী মহাকাব্যে আমার অত্যন্ত প্রিয় একটা চরিত্র, এবং দ্রৌপদী এত শেডস রয়েছে যেটা আমাকে প্রচণ্ডভাবে ইন্ট্রিগ করে তার চরিত্রের প্রতি। তো তার রিটেলিং অনেকেই লিখেছেন, কিন্তু এটা ভীষণ হিউমারাস ওয়েতে লেখা এবং খুবই অন্যরকম লেগেছে। কখনো মনে হয়নি আমি মহাভারতের দ্রৌপদীর কথা পড়ছি, যদিও আমি ঘটনাগুলো জানি, কিন্তু তার পার্সপেক্টিভ দিয়ে পড়ছি। সেটা আমার একটা নতুন বলবো পার্সপেক্টিভ আমাকেও দিয়েছে। এরপরে রয়েছে একটা শর্ট স্টোরি কালেকশন, এবং যে লেখককে নিয়ে নতুন করে আমাদের কিচ্ছু বলার নেই। প্রত্যেকটি বাঙালি পাঠকের উচিত তার লেখা পড়া। আর শুধু বাঙালি কেন, প্রত্যেকটি পাঠকের উচিত তার লেখা পড়া। এবং যত বেশি ট্রান্সলেটেড হবে তার কাজ, আমার মনে হয় সারা পৃথিবীর পাঠকদের জন্য সেটা উপকার হবে। আমি কথা বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পের এই সংকলনটা নিয়ে। এটা দেশের একটা সংকলন, বেশি গল্প নেই, কিন্তু প্রত্যেকটা ভালো ভালো গল্প এতে রয়েছে। আমার মনে হয় যেগুলো নিয়ে প্রচুর প্রচুর রিসার্চ হতে পারে, যে লেখাগুলো নিয়ে, সেই লেখাগুলোই এতে রয়েছে। আমার এই কালেকশনটা ভীষণ ভালো লেগেছে। প্রাগৈতিহাসিক, চোর, আত্মহত্যার অধিকারের মতো গল্পগুলোর এত স্তরে আলোচনা করা যায়। এবং এই বইটার বিশেষত্ব হলো যে এই বইটা যেভাবে গল্পগুলোকে সিলেক্ট করা হয়েছে, বিভিন্ন রেঞ্জের গল্প রয়েছে। তাই কোনো গল্প সামাজিক, কোনো গল্প রাজনৈতিক, প্রত্যেকটা গল্পের মধ্যেই নতুন নতুন এলিমেন্ট আছে। কোনো গল্পই অন্য গল্পের মতো নয়। যেটা এই সংকলন নিয়ে বিশেষ করে আমার একটা রিভিউ রয়েছে, এই গল্পগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং আমি কিছু গল্প রেকমেন্ডও করেছি ব্যক্তিগতভাবে। তো আমি বলবো এটা আপনি দেখতে পারেন সেই ভিডিওটা, এবং সেখানে আমি আলোচনা করেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পগুলো নিয়ে এবং এখনকার দিনে কতটা প্রাসঙ্গিক এই লেখা। যে শেষ বইটা নিয়ে আজ আমি কথা বলবো সেটা হলো মাহবুব উল আলম চৌধুরীর ভালোবাসা কে জেনেছে তারে। এই বইটা আমি বাংলাদেশ বইমেলায় গত বছর কিনেছিলাম। আমি যখন বইটা কিনেছিলাম আমি কিন্তু এই লেখক সম্বন্ধে, তার লেখা সম্বন্ধে কিছুই জানতাম না। আমি বই খুঁজছিলাম, এটা অনিন্দ প্রকাশনী। যদি কেউ বাংলাদেশের স্টল থেকে এবারে বইমেলায় কিনতে চান, কিনতে পারেন। আমি শুধুমাত্র বইটার ব্লার্ব পড়ি এইখান থেকে, এবং পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এই বইটা আমি পড়তে চাই। এবং খুব ভালো ডিসিশন নিয়েছিলাম যে সব সময় যে জানা লেখকের লেখা পড়তে হবে, পপুলার বই পড়তে হবে, তার কোনো তো মানে নেই। তো এই বইটা আমার কাছে পপুলার ছিল না, আমি জানি না হয়তো লেখক পপুলার, কিন্তু আমি একেবারেই বইটা খুঁজে বার করেছিলাম এবং তার মধ্যে একটা অপূর্ব আনন্দ আছে যখন বইটা এত ভালো হয়। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা প্রেমের গল্প, কিন্তু নিছক প্রেমের গল্প নয়। এর মধ্যে জীবনের ঘাত প্রতিঘাতে একসাথে বেঁচে থাকার যে অঙ্গীকার, সেটা কিভাবে মানুষ সারা জীবন পালন করে যেতে পারে, সেটার অনুপ্রেরণা আমার মনে হয় বইটার মধ্যে পাবেন। আর এত সুন্দর একটা লেখা, এটা পড়ে আমার যে বইটার কথা খুব মনে পড়ছে সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন আমি কিছুটা ছেঁড়া তারের অংশ পড়েছিলাম এবং তারপরে আমি ছেঁড়া তার পড়েছিলাম। এই লেখাটা পড়ে আমার তুলসী লাহিড়ীর ছেঁড়া তারের কথা খুব মনে পড়েছে, বিশেষ করে এই দুজন মূল চরিত্রকে নিয়ে পড়ে। তো ছেঁড়া তার আমার আর একটা রেকমেন্ডেশন, একটা বোনাস, পড়তে পারেন। একটা নাটক, খুব কষ্টের, এটাও খুব কষ্টের, কিন্তু সুখ দুঃখ নিয়েই জীবন, বই বা বাদ থাকে কেন। তাই আপনাদের মাঝে মাঝেই আমি দুঃখের বইও রেকমেন্ড করি, কারণ কারণ ট্র্যাজেডি ছাড়া তো সাহিত্য হয় না, ট্র্যাজেডি ছাড়া সাহিত্য অসম্পূর্ণ। তাহলে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। ঠাকুমার ঝুলি ঠাকুমার মতো বলতে হচ্ছে যে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। কিন্তু আমার কথা এত তাড়াতাড়ি কি ফুরোবে? আবার নতুন ভিডিও নিয়ে আমি তো চলে আসব। তাই আমি চাইবো
আপনারা সবাই অনেক অনেক বই পড়ুন, অনেক ভালো থাকুন নতুন বছরে। আর একে অন্যকে বই উপহার দিন, প্রিয়জনদের বই উপহার দিন, বই নিয়ে আরও আলোচনা করুন, চর্চা করুন। আর বই পড়াকে নিজের জীবনযাত্রার একটা অংশ বানিয়ে নিন। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠবে 2024-এ। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে, না হলে আরও নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমার করা ভিডিওগুলো কিন্তু আপনি মিস করে যাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।